হ্যালো সুপার হিরো লাভার্স, মুক্তি পেল মার্বেল টেলিভিশন এবং মার্বেল স্পটলাইটের সিরিজ ওয়ান্ডারম্যান 2026-এর প্রথম প্রজেক্ট এটি। আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সিরিজের শুরুতে দেখা যায় একটি পুরনো মুভি ওয়ান্ডারম্যানের দৃশ্য। এটা একটা ক্লাসিক সাইফাই সুপারহিরো ফিল্ম, আর এটি চলছে একটি সিনেমা হলে। আর এই সিনেমা হলে আমরা দেখি একটি ছোট বাচ্চাকে, যে সেই মুভিটি দেখছে। এই ছোট বাচ্চাটি হচ্ছে আসলে সাইমন উইলিয়ামস। সে তার বাবার সঙ্গে থিয়েটারে বসে এই মুভিটা দেখছে। এখানে সাইমনকে দেখেই বোঝা যায় যে সে ওয়ান্ডারম্যানের অনেক বড় ফ্যান। এরপর সিন কাট হয় প্রেজেন্ট টাইমে, আর সেখানে দেখা যায় সাইমন এখন বড় হয়ে গেছে, আর সে একজন স্ট্রাগলিং অ্যাক্টর। সে একজন জুনিয়র আর্টিস্ট, আর তাই সে একটি ছোট্ট রোল করছে টিভি সিরিজ আমেরিকান হরর স্টোরিতে। তার রোলটা খুবই ছোট, কিন্তু সে ডিরেক্টরকে চরিত্রের ব্যাকগ্রাউন্ড, মোটিভেশন আর আজিজদা ও স্নিগ্ধর মতন সিনের অনেক ক্রিয়েটিভ ডিটেলস নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে। আর তার এই কথা শুনে শুরুতে ডিরেক্টর বেশ ইমপ্রেসড মনে হয়, কিন্তু ধীরে ধীরে সাইমনের অতিরিক্ত ওভার থিঙ্কিং আর অবসেশনে সে বিরক্ত হয়ে যায়। আর শেষমেশ অতিরিক্ত বিরক্ত হয়ে ডিরেক্টর সাইমনকে শো থেকে বের করে দেয়, যেমন আজিজদা আর স্নিগ্ধকেও করে দেওয়া উচিত। সাইমন পায় আরেকটা রিজেকশন। এরপর সে রাগ আর ফ্রাস্ট্রেশন নিয়ে বাড়ি ফিরে আসে, আর সেখানে এসেই সে পায় আরেক ধাক্কা। এখানে পরিষ্কারভাবে দেখানো হয় যে তার জীবন একেবারেই ট্র্যাকে নেই। সে যখন নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছায়, দেখে তার গার্লফ্রেন্ড ঘর ছেড়ে চলে যাচ্ছে। তার প্ল্যান ছিল সাইমনের বাড়ি ফেরার আগেই সে পালিয়ে যাবে, কিন্তু সাইমনকে শো থেকে বের করে দেওয়ার জন্য সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। মেয়েটি তাকে সোজাসুজি বলে দেয় যে সাইমন তার কাছ থেকে কিছু লুকোচ্ছে আর তাকে সবকিছু খুলে বলছে না। মানে আসল প্রবলেম এখানে ট্রাস্ট ইস্যু। পরে সিনে দেখা যায় সাইমন বাথরুমে একা দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার ফ্রাস্ট্রেশন এখন চূড়ায় পৌঁছেছে। আর তখন দেখা যায় তার টুথব্রাশ আর আশেপাশে রাখা জিনিসপত্র হালকা হালকা কাঁপতে শুরু করে। আর এটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী একটা ইঙ্গিত, যার মানে সাইমন কোনো সাধারণ মানুষ নয়। এরপর সে নিজেকে ডিস্ট্র্যাক্ট রাখার জন্য একটি মুভি দেখতে যায়, আর সেই থিয়েটারের ভেতরে সে একজন লোককে ফোনে জোরে জোরে কথা বলতে শোনে। ফোনে সে একটি অডিশনের কথা আলোচনা করছিল। বিরক্ত হয়ে সাইমন তাকে ফোন বন্ধ করতে বলে। লোকটা ঘুরে তাকাতেই সাইমন তাকে চিনতে পারে। এ হচ্ছে ট্রেভার স্ল্যাটারি, সেই ট্রেভার যাকে আমরা প্রথম আয়রন ম্যান 3-তে দেখেছিলাম। তখন সে ম্যান্ডারিন সেজেছিল। সাইমন তাকে বলে যে সে তাকে চিনে ফেলেছে, সাথে সে ট্রেভারকে তার আরো একটি পুরনো রোল থেকেও চিনতে পেরেছে। এরপর তারা মুভি দেখে। মুভি শেষ হওয়ার পর দুজন একসঙ্গে থিয়েটার থেকে কথা বলতে বলতে বের হয়। এরপর সাইমন ক্যাজুয়ালি ট্রেভারকে সেই অডিশনের কথা জিজ্ঞেস করে, যার কথা সে ফোনে বলছিল। ট্রেভার তাকে জানায় সে ওয়ান্ডারম্যানের রিমেকের জন্য অডিশন দিচ্ছে, আর এই সিনেমাটা ডিরেক্ট করছে লেজেন্ডারি ডিরেক্টর ভান কোভ্যাক্স। এই কথা শুনে সাইমনের ছোটবেলার স্বপ্ন আবার জেগে ওঠে, কারণ এই ওয়ান্ডারম্যান তার ফেভারিট ক্যারেক্টার, আর সে কেনই বা পিছিয়ে থাকবে এই রোল থেকে। তাই সাইমন তখন তাড়াতাড়ি তার এজেন্টের সঙ্গে দেখা করে এবং ওয়ান্ডারম্যানের অডিশন দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু এজেন্ট একদম পরিষ্কারভাবে বলে দেয় এটা কোনোভাবেই সম্ভব নয়। আর কোনো বাড়তি আলোচনা না করেই সে সাইমনকে অফিসে রেখে বেরিয়ে যায়। কিন্তু সাইমন সহজে হার মানার মানুষ তো নয়। এজেন্টের অফিসে সে একা থাকাকালীন এজেন্টের ল্যাপটপের ইমেলগুলো চেক করে আর অডিশনের ডিটেলস বের করে ফেলে, আর ভুঁয়ো কনফিডেন্স নিয়ে অডিশনে ঢুকে পড়ার প্ল্যান বানায়। আর এরপর সে অডিশনের লোকেশনে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর সাইমনকে একটি এনডিএ সাইন করানো হয়। তার সঙ্গে দেওয়া হয় আর একটা রহস্যময় ডকুমেন্ট, ডোরম্যান ওয়েভার। ভেতরে ঢুকে সাইমন দেখে ডজনের পর ডজন অভিনেতা লাইনে দাঁড়িয়ে আছে। নার্ভাস হয়ে সে মনে মনে নিজের ডায়লগ রিহার্সাল করতে থাকে, আর ফ্রাস্ট্রেশন ধীরে ধীরে আবার জমতে শুরু করে তার মধ্যে। এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে তার চোখে দেখতে পাই তার চোখের মনি হালকা লাল হয়ে উঠেছে, কিন্তু সে ঠিক সময়ে নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর হঠাৎ তার চোখ পড়ে ট্রেভারের ওপর। ট্রেভার কাস্টিং ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্টদেরকে নিজের চার্ম দিয়ে ইমপ্রেস করছে। যখন ট্রেভার অডিশন দিয়ে বেরিয়ে আসে, সাইমনকে টেনশনে দেখে সে তাকে বাথরুমে যেতে বলে। সেখানে ট্রেভার তাকে অ্যাডভাইস দেয় যে এত চাপ নিও না, মন থেকে অ্যাক্ট করো। আর সামান্য হেরিটেশনের পর সাইমন অবশ্যই রাজি হয়ে যায়। এরপর সাইমনের নাম ডাকা হয়, আর ট্রেভারের কথা মতো তার মনে যেমন আসছে সেই হিসেবে অ্যাক্ট করে। আর শেষমেশ তার অডিশনটা দারুণ হয়। অডিশনের পর সাইমন আর ট্রেভার একসঙ্গে ড্রিঙ্ক করতে যায় একটি বারে। সেখানে সাইমন একটি ভার্জিন ব্লাডি মেরি নেয়, আর ট্রেভার গর্ব করে বলে বারটেন্ডারকে যে সে গত 13 বছর ধরে মদ ছোয়নি। মানে সে আয়রন ম্যান 3-র পর থেকে সে আর এক ফোঁটাও মদ খায়নি। এরপর তারা দুজন অ্যাক্টিং এর ফিলোসফি নিয়ে কথা বলতে থাকে। সাইমনের মতে অভিনয়
হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রসেস, কিন্তু ট্রেভারের বিশ্বাস আসল অভিনয় আসে জীবনে বাঁচার মধ্য থেকে। এই কথাটা সরাসরি সাইমনের চরিত্রকেও রিফ্লেক্ট করে, কারণ সে নিজের জীবনেই ঠিকমতো বাঁচতে পারছে না। এরপর সাইমন যাওয়ার সময় বলে টাচে থাকবো, কিন্তু সাইমন চলে যাবার পরই ট্রেভারের কাছে একটা ফোন আসে। ফোনটা করেছে এজেন্ট ক্লিয়ারি, যিনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল মানে ডিওডিসির এজেন্ট। আর এই ব্যক্তিকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম আর মিস মার্ভেলেও দেখেছি এর আগে। তাদের কথোপকথন থেকেই রিভিল হয় ডিওডিসি আগে থেকেই জানে যে সাইমন উইলিয়ামসের কাছে সুপার হিউম্যান অ্যাবিলিটি আছে, আর ট্রেভার তাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে যাতে সাইমনকে এক্সপোজ করা যায়। বাড়ি যাবার পথে সাইমন পৌঁছায় হলিউড ওয়াক অফ ফেমে। ডিরেক্টর ভন কোভাক্সের স্টারটা দেখে আর সেটা ছবি তুলে ট্রেভারকে পাঠিয়ে দেয়। এরপর এপিসোড 2 শুরু হয় আর তাতে দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক, যেখানে আমরা দেখি ট্রেভার স্ল্যাটারিকে আমেরিকায় ফিরে আসতেছে। এই ইভেন্টটি আসলে স্যাংচিয়ান দ্য লেজেন্ড অফ দ্য 10 রিংস এর ঘটনার পর। সেই সিনেমাতে আমরা দেখেছিলাম ট্রেভারকে আসল ম্যান্ডারিন অর্থাৎ ওয়েনহু বেঁধে বন্দি রেখেছিল, কিন্তু সেখান থেকে যখন ট্রেভার আমেরিকায় ফিরে আসে তখন আমেরিকায় আসার সাথে সাথে তাকে ধরে নিয়ে যায় ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল। আর সেখানে ট্রেভারকে বলা হয় সে সারা জীবন জেলে থাকতে চায় নাকি ডিওডিসির জন্য কাজ করতে চায়। ট্রেভার দ্বিতীয় অপশনটি বেছে নেয়, আর তখন থেকে সে সাইমন উইলিয়ামসকে ধরতে ডিওডিসির সাহায্য করছে। আর ট্রেভারের প্ল্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল তার সঙ্গ দেয় আর একটি মুভি অডিশন শুরু করে, পুরোটাই আন্ডার কভার, যাতে দেখে একেবারে অরিজিনাল মনে হবে। মানে মুভিও হবে, অডিশনও হচ্ছে, এগুলো সব আসল। এরপর আবার বর্তমান সময় দেখানো হয়। সাইমনের এজেন্ট তাকে ফোন করে জানায় কাস্টিং ডিরেক্টরের তার অডিশন পছন্দ হয়েছে এবং তাকে বড় রোলের জন্য কনসিডারও করা হচ্ছে, কিন্তু একটি সমস্যা আছে, আর সেটি হলো সাইমনকে আজকের মধ্যেই সেলফ টেপ অডিশন পাঠাতে হবে। যা শুনে সাইমন তার এক্সাইটমেন্ট লুকোতে পারে না, কারণ এটা হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। আর তাই সে তার অডিশন রেকর্ড করা শুরু করে, কিন্তু কিছুই ঠিকঠাক হয় না। কখনো ডায়লগ ফ্ল্যাট করে, কখনো ডেলিভারি ভুল হয়, কখনো আবার পারফরমেন্স একদম কাজ করে না। ধীরে ধীরে তার ফ্রাস্ট্রেশন আবার বাড়তে লাগে, আর যখনই তার কন্ট্রোল স্লিপ হয়ে যায় আমরা দেখি তার অ্যাপার্টমেন্টে রাখা সব জিনিস কাঁপতে শুরু করেছে। এরপর হঠাৎ করে একটি ভয়ঙ্কর এনার্জি এক্সপ্লোশন হয়, যেটা পুরো অ্যাপার্টমেন্টকে কাঁপিয়ে দেয়। অন্যদিকে ট্রেভার একটি রেস্টুরেন্টে এজেন্ট ক্লিয়ারির সঙ্গে দেখা করে। ক্লিয়ারি খুব ক্যাজুয়ালি সাইমনের ব্যাপারে তথ্য বের করার চেষ্টা করে। এই কথোপকথনের মধ্যেই সে পরিষ্কার করে বলে ডিওডিসি সাইমন উইলিয়ামসকে একটি বড় থ্রেট হিসেবে দেখছে। এই সময় ট্রেভারের ফোনে সাইমনের মেসেজ আসে, সে অডিশনের জন্য সাহায্য চাইছে। এই সুযোগ কাজে লাগিয়ে ক্লিয়ারি ট্রেভারকে একটি স্পেশাল রিং দেয় আর বলে এই রিংটা সাইমনের ল্যাপটপে রেখে দিও, তাহলেই বাকি কাজ আমরা করে নেব। এরপর ট্রেভার সাইমনের অ্যাপার্টমেন্টে পৌঁছায়, কিন্তু সাইমন জানায় সে আসলে একটি সেলফ টেপ স্টুডিওতে যাবে, বাড়িতে শুট করবে না। বাইরে যাওয়ার আগে ট্রেভার ক্লিয়ারিকে ফোন করে জানিয়ে দেয় যে সাইমনের অ্যাপার্টমেন্টে সে ঢুকতে পারেনি। এরপর স্টুডিওতে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, এনভায়রনমেন্ট একদম অফ। সাইমন আনকমফোর্টেবল ফিল করতে থাকে আর অডিশন আবার ফেল হয়। এবার তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে যেখানে তারা শুট করতে পারবে। তারা ট্রেভারের অ্যাপার্টমেন্টেও ট্রাই করে, কিন্তু পাশের ফ্ল্যাটের ভয়ঙ্কর শব্দ হয়, ফলে এখানেও শুট করতে তারা পারে না। শেষমেশ ট্রেভার বলে সে হয়তো তার এক বন্ধুর কাছ থেকে ফেভার চাইতে পারে। আর তারপর সে সাইমনকে নিয়ে সোজা পৌঁছে যায় জো প্যান্টালিনের বাড়িতে। শুরুর দিকে জো খুব ক্যাজুয়াল থাকে, কিন্তু ধীরে ধীরে তার টোন বদলে যায়। বিশেষ করে ট্রেভারের সঙ্গে সে এমন ব্যবহার করে যেন ট্রেভার এখনো একটা জোক। এই ব্যাপারটা সাইমনকে একদমই ভালো লাগে না, আর সে জোকে সরাসরি কড়া জবাব দেয়। আর তারা সেখান থেকে বেরিয়ে যায়, ফলে এখানেও সেলফ টেপ শুট করা হয় না। শেষ পর্যন্ত সাইমন সিদ্ধান্ত নেয় সে আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাবে আর সেখানেই শুট করবে। অ্যাপার্টমেন্টের বাইরে সে ট্রেভারকে সতর্ক করে দেয় ভেতরে সব জিনিসপত্র এদিক সেদিক অগোছলো আছে, আর সেগুলো যাতে সে ইগনোর করে। এরপর ভেতরে ঢুকে দুজন অবশেষে অডিশন শুট করে, আর এইবার পারফরমেন্স ন্যাচারাল হয়, ফলে দুজনেই জেনুয়ালি খুব খুশি। এরপর সাইমন একটু সময়ের জন্য রুমের বাইরে যায়, আর সুযোগ বুঝে ট্রেভার সাইমনের ল্যাপটপে সে রিংটা লাগিয়ে দেয়, যার মাধ্যমে ডিওডিসি অ্যাক্সেস পেয়ে যায়। তারপর ট্রেভারের চোখ পড়ে দেওয়ালে, সেখানে একটি কাপড় দিয়ে কিছু ঢাকা আছে। সে কাপড়টা সরিয়ে দেয়, আর সেটা সরিয়ে দেখতে তার সামনে এসে দেখে দেওয়ালে বিশাল এক ফাটল, যেটা আসলে সাইমনের আগের পাওয়ার এক্সপ্লোশনের ফল। তখন সাইমন ফিরে আসে, দুজনেই চুপচাপ হয়ে যায়। তারপর তারা দুজনে এমন ভাব দেখায় যেন কেউ কিছুই দেখেনি, আর সেভাবে আচরণ করে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর এপিসোড 3 শুরু হয় আবারও একটি ফ্ল্যাশব্যাক দিয়ে, কিন্তু এবার ফোকাস থাকে ছোটবেলার সাইমনের ওপর। দেখা যায় সাইমনের বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে, আর সে ঘরের ভেতরে আটকে পড়েছে। আর ঠিক সময়ে ফায়ার ফাইটাররা পৌঁছে যায় এবং সাইমনকে উদ্ধার করে। এরপর সাইমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর একজন ডাক্তার সাইমনকে পরীক্ষা করে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা যে তার শরীরে কোনো চোট নেই, আর ধোঁয়া যে নিঃশ্বাসে গেছে এমন কোনো লক্ষণও নেই। এটা শুনে সাইমনের মা নিশ্চিন্ত হন। ডাক্তার শুধু এটুকুই বলে ভবিষ্যতে যেন আরো সাবধানে থাকে, এবং হালকা সন্দেহতেই বলে আগুনটা কি সত্যি লেগেছিল। তার টোনটা এমন হয় যেন তিনি পুরো ঘটনাটাই পুরোপুরি বিশ্বাস করছেন না। এই ফ্ল্যাশব্যাকে আমরা প্রথম দেখতে পাই সাইমনের বড় ভাই এরিককেও।
হলেও কমিক ফ্যানরা তো তাকে ভালো করেই চেনে। আর যদি সাইমনের কমিক অরিজিন আপনারা জানতে চান তো আমার বাংলা কমিক্স ইউটিউব চ্যানেলে গিয়ে সেটি পেয়ে যাবেন, যেটি লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনেও দিয়ে দেবো। এরপর আবার বর্তমান সময় দেখানো হয় আর দেখা যায় ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের হেডকোয়ার্টারে সেখানে চলছে একটি হাই লেভেল মিটিংটি লিড করছে ডেপুটি সেক্রেটারি হাইজাল। তিনি সুপার ন্যাচারাল থ্রেড নিয়ে আলোচনা করছেন। এখানে তিনি জানান ডিপার্টমেন্ট একটি নতুন হাই সিকিউরিটি সুপার প্রেজেন্ট তৈরি করেছে, কিন্তু সেটার অর্ধেক এখনো খালি। এর ফলে ডিওডিসির ওপর বাজেট কাটার চাপ তৈরি হয়েছে। এই কারণেই তিনি এজেন্ট ক্লিয়ারির ওপর চাপ দেন যেন দ্রুত সাইমন উইলিয়ামসকে ধরা হয়, না হলে ডিপার্টমেন্ট নিজেদের অস্তিত্বই জাস্টিফাই করতে পারবে না। এরপর ক্লিয়ারি ট্রেভারের সঙ্গে দেখা করে এবং সাইমনের ল্যাপটপ থেকে পাওয়া ডেটা শেয়ার করে। সেখানে দুটো বড় ইনসিডেন্টকে হাইলাইট করা হয়। এক, সাইমনের ছোটবেলার কিচেন ফায়ার, আর দুই, দ্য রকির সেটে হওয়া একটি ভয়ঙ্কর পাওয়ার এক্সপ্লোশন। এরপর ক্লিয়ারি ট্রেভারকে নতুন আদেশ দেয় যে তাকে সাইমনের মায়ের জন্মদিনের পার্টিতে ইনভাইটেড হতে হবে আর সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। অবশেষে চালাকির সাথে ট্রেভার সত্যি নিজেকে পার্টিতে ইনভাইট করিয়েই নেয়। এরপর ট্রেভার আর সাইমন সন্ধ্যা 7টায় পার্টিতেও পৌঁছায়। সেখানে আমরা দেখি সাইমনের মাকে, একজন ভীষণ সাপোর্টিভ প্যারেন্ট। তিনি সাইমনের অভিনয় ক্যারিয়ারকে পুরোপুরি সমর্থন করেন এবং পার্টিতেই তার সাথে পরিচয় হয় এরিকেরও। এরিক কিন্তু মোটেও সাপোর্টিভ নয়। পার্টি চলতে থাকে, ট্রেভার সবার সঙ্গে ক্যাজুয়ালি কথা বলে আর ইনফরমেশন বের করার চেষ্টা করে, কিন্তু তেমন কিছু কাজে লাগার মতো সে পায় না। ধীরে ধীরে কথাবার্তা ঘুরে আসে সাইমনের ক্যারিয়ারের দিকে। এরিক সূক্ষ্মভাবে সাইমনকে অপমান করতে থাকে আর ট্রেভারের উপস্থিতিকেও প্রশ্ন করে। এই সময় ট্রেভার চুপি চুপি বাথরুমে গিয়ে ঢুকে পড়ে আর একা হয়ে একটু দম নেয়। ঠিক তখনই ক্লিয়ারির ফোন আসে। সে ট্রেভারকে সরাসরি হুমকি দেয় যদি সে সহযোগিতা না করে তাহলে তাকে আবার জেলে পাঠানো হবে। এরপর সাইমনের মায়ের সাথে ট্রেভারের একটি ইমোশনাল কথোপকথন হয়। তিনি বলেন সাইমন সারা জীবন খুব কম বন্ধুই বানিয়েছে। তিনি ছোটবেলার একটি ঘটনা শেয়ার করেন যখন সাইমন সাইকেল থেকে পড়ে গিয়েছিল। তিনি এও জানান যে সাইমনের বাবা অনেক আগে মারা গেছেন আর তিনি সবসময় ভেবেছিলেন সাইমন একা থাকলেই সে হ্যাপি থাকবে, কিন্তু আজ যখন সে দেখে সাইমন অবশেষে একজন সত্যিকারের বন্ধু পেয়েছে আর এটা থেকে সে আজ সত্যি অনেক খুশি। এই কথাগুলো ট্রেভার শুনে একটু ইমোশনালি হয়ে যায়। এরপর পার্টির শেষের দিকে সাইমনের সাথে এরিকের তর্ক শুরু হয়ে যায় আর সেটা ঝগড়ার রূপ নেয়। আর রাগের মাথায় সাইমন সবার সামনে স্বীকার করে তাকে আমেরিকান হরার স্টোরি থেকে ফায়ার করা হয়েছে আর সে চরম ফ্রাস্ট্রেশনে চলে যায়। আর সে রাগে কিচেনের একটি টেবিলে আঘাত করে আর পুরো টেবিলটা বিস্ফোরিত হয়ে যায়। এরপর সাইমন আর ট্রেভার সেখান থেকে বেরিয়ে যায় এবং এক জায়গায় গাড়ি থামায়। সেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে। সেখানেই সাইমন প্রথমবার খোলাখুলি বলে সে তার এই ক্ষমতার কথা কাউকে বলতে পারে না, যার কারণ হচ্ছে ডিমার মানে ডোরম্যান ডেভিস। ট্রেভার জানতে চায় সে কে, কিন্তু সাইমন কথাটা এড়িয়ে যায়। এরপর ট্রেভার চুপি চুপি গাড়ি থেকে একটু দূরে গিয়ে তার রেকর্ডিং ডিভাইসটি ভেঙে ফেলে দেয়, মানে সে ডিওডিসির সাথে বিশ্বাসঘাতকতা করলো। এরপর গাড়িতে ফিরে এসে সাইমন শেষ খবরটা দেয় তার এজেন্ট ফোন করেছে। আর ভালো খবর হলো সাইমন আর ট্রেভার দুজনেই ওয়ান্ডারম্যানের জন্য কলব্যাক পেয়েছে। আর ঠিক এখানেই এই এপিসোডটি শেষ হয় আর এপিসোড 4 শুরু হয় ফ্ল্যাশব্যাকের সাথে। এই এপিসোডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বানানো হয়েছে। এপিসোডের শুরুতে আমরা দেখি ডেমার ডেভিসকে, যার ব্যাপারে আগের এপিসোডের লাস্টে সাইমন বলছিল। ডেমার একটি নাইট ক্লাবের ডোরম্যান হিসেবে কাজ করে, মানে এক কথায় সেখানকার গার্ড যে সবাইকে চেক করে ভেতরে প্রবেশ করতে দেয়। তার সাথে পুরো ক্লাবের নিরাপত্তার দায়িত্বেও সে আছে। এদিকে রাত অনেক গভীর হয়ে যায় আর ক্লাব বন্ধ হওয়ার সময় এসে গেছে। নিজের শিফট শেষ হওয়ার পর ডেমার তার ডিউটি শেষ কাজটা করতে যায়। ক্লাবে জমে থাকা আবর্জনা তাকে বাইরে ফেলে দিতে হবে। আর যখন সে পেছনের গলিতে আবর্জনা ফেলতে চায় তখন অন্ধকারের মধ্যে সে কিছু অস্বাভাবিক অনুভব করে। কচুরি পানার মতন কচকচে আবর্জনার ভেতরে সে দেখতে পায় একটা চকচকে আর আঠালো ধরনের কিছু একটা অদ্ভুত জিনিস। আর অজান্তেই ডেমার সেই জিনিসটার সংস্পর্শে এসে যায় আর ঠিক সেই মুহূর্তেই তার শরীরের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তখন অবশ্য সে কিছু বুঝতে পারে না, কিন্তু সে অচেনা সাবস্ট্যান্স তার শরীরের ভেতরে এমন এক শক্তি ঢুকিয়ে দেয় যা তার পুরো জীবনটাই চিরতরেই বদলে দেয়। পরের দিন সকালে ডেমার নিজের অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠে আর শুরুতে সবকিছু একেবারে স্বাভাবিকই মনে হয় তার, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে তার শরীরের সঙ্গে ভয়ানক অস্বাভাবিক কিছু একটা ঘটে গেছে। সে বুঝতে পারে যে তার শরীর আর সাধারণ মানুষের শরীর নেই, বরং সে নিজে এখন একটা জীবন্ত পোর্টাল। এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না তার কাছে, কারণ তার শরীরের ভেতর দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে। ডেমার নিজে এই নতুন ক্ষমতার জন্য ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না এই শক্তি কিভাবে সে ব্যবহার করবে বা কেন তার সঙ্গে এমনটা হলো। সেই রাতেই সে আবার নিজের কাজে ফিরে যায়, ওই একই বারে যেখানে সে সবসময় ডিউটি করে। বারে তখন মানুষের ভিড়, জোরে জোরে গান বাজছে, সবাই মজা করছে। ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। হঠাৎ করে বাড়ির ভেতরে আগুন লেগে যায় আর চারিদিকে হাহাকার শুরু হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, কারণ বাইরে যাওয়ার সব দরজা লক হয়ে গেছে আর এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ভয়ানক মুহূর্তে ডেমার বুঝতে পারে এটাই হয়তো সেই সময় যখন তার কাছে থাকা এই নতুন শক্তি ব্যবহার করতে হবে তাকে। তখন সে নিজের প্রাণের কথা
কথা না ভেবে সবাইকে চিৎকার করে ডাকে আর বলে তার শরীরের ভেতর দিয়ে চলে যাও। প্রথমে মানুষ কিছুই বুঝতে পারে না, কিন্তু মৃত্যুর ভয়ের চাপে তারা ডেমারের কথা মানতে বাধ্য হয়। যখনই মানুষগুলো ডেমারের শরীরের ভেতর দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তের মধ্যেই বারের বাইরে এক নিরাপদ জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। সেই রাতে ডেমার তার এই অদ্ভুত শক্তির কারণে অসংখ্য মানুষের প্রাণ বাঁচায়। এই বাঁচানো মানুষগুলোর মধ্যে একজন ছিল খুবই পরিচিত হলিউড অভিনেতা জস গ্যাড। জস নিজের চোখে এই অলৌকিক ঘটনাটা দেখে ফেলে আর ডেমারের ক্ষমতায় সে ভীষণভাবে মুগ্ধ হয়ে যায়। জস বুঝে যায় ডেমার কোনো সাধারণ মানুষ নয়, আর সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় ডেমারকে নিজের কাছে রাখবে। জস গ্যাড ডেমারকে নিজের পার্সোনাল বডিগার্ড হিসেবে হায়ার করে নেয়। জসের মতে ডেমারের মতো একজন মানুষ যে নিজে একটা চলমান দরজা, আর এমন নিরাপত্তার থেকে ভালো তার জন্য আর কিছুই হতে পারে না। ডেমারও এই সুযোগটা হাতছাড়া করে না আর জসের জন্য কাজ শুরু করে দেয়। এই সময় ডেমারের কাজ শুধু জসকে বাঁচানোই নয়, বরং একজন সেলিব্রিটির জীবনে আসা সব রকম ঝামেলা থেকে তাকে দূরে রাখা, যেমন পাপারাজি, পাগল ফ্যানরা, এমনকি ভিড়ের মধ্যে ঝামেলা, এই সব কিছু। যখনই জস কোনো ভিড়ে আটকে পড়তো বা পাপারাজিরা তাকে ঘিরে ফেলতো, ডেমার নিজের শক্তি ব্যবহার করে জসকে এক মুহূর্তে সেখান থেকে গায়েব করে অন্য জায়গায় পৌঁছে দিত। এই সব কিছু দেখে জস গ্যাডের মনে হতে লাগে ডেমারের মধ্যে শুধু বডিগার্ড হওয়ার থেকেও অনেক বেশি কিছু হওয়ার সম্ভাবনা আছে। তাই জসের এজেন্টও ডেমারকে লক্ষ্য করে এবং তাকে পরামর্শ দেয় ডেমারের অভিনয়ের জগতে আসা উচিত, কারণ তার পার্সোনালিটি আর শক্তি ক্যামেরায় অসম্ভব ভালো লাগবে। এরপর জস গ্যাড বারবার ডেমারকে অ্যাক্টিং করার জন্য চাপ দিতে থাকে। সে বোঝায় ডেমার চাইলে এই দুনিয়ায় বড় নাম কামাতে পারবে। জসের কথায় প্রভাবিত হয়ে আর একটু বাধ্য হয়ে ডেমার শেষ পর্যন্ত অভিনয় করতে রাজি হয়ে যায়। আর ভাগ্যক্রমে সে খুব দ্রুত একটি হাইস্ট মুভিতে কাজ পেয়ে যায়, যেখানে জস গ্যাড নিজেও অভিনয় করছিল। এই ছবিতে ডেমার তার আসল শক্তি ব্যবহার করে, যেটা দর্শকদের ভীষণভাবে পছন্দ হয়। ছবি রিলিজ হতেই ডেমারের চরিত্র মানুষের মনে গেঁথে যায়। লোকজন তার শক্তিগুলোকে ভিএফএক্স মনে না করে তার দ্য ডোরম্যান অবতারের প্রেমে পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ডেমার ভাইরাল হয়ে যায় তার এই বিশেষ ডায়লগ আর স্টাইল, যেটাকে সবাই ডিং ডং নামে ডাকতে শুরু করে। আর এটাই তার সিগনেচার স্টাইল হয়ে যায়। চারিদিকে শুধু ডেমারের নাম আর ডেমারের আলোচনা। কিন্তু এই খ্যাতি তার জন্য নতুন সমস্যাও নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে ডেমার বুঝে যায় এই ঝলমলে জীবনটা দূর থেকে যতটা দেখতে সুন্দর, ভেতরটা কিন্তু ততটাও ভালো নয়। আর এক রাতে সে আবার ফিরে যায় তার পুরনো কর্মস্থানে, মানে সেই বারে যেখানে সে আগে কাজ করত। সেখানে সে তার এক পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করে আর নিজের মনের কথা খুলে বলে। ডেমার জানায় সে এখন একটি নতুন কমার্শিয়াল শুটিং করছে, কিন্তু তার মুখে কোনো আনন্দ নেই। সে কমার্শিয়ালের স্ক্রিপ্ট পড়ে আর একসঙ্গে অনলাইনে নিজেদের ফ্যানের কমেন্টও দেখতে থাকে। কমেন্টগুলো পড়ে ডেমার গভীরভাবে ধাক্কা খায়। সে দেখে মানুষ এখন তার ডিং ডং স্টাইল থেকে বিরক্ত হয়ে গেছে। দর্শকদের চোখে সে পুরনো হয়ে গেছে। ডেমার বুঝে যায় লোকজন তাকে একজন অভিনেতা হিসেবে নয়, বরং এখন শুধু একটা জোকার হিসেবেই দেখছে। তার অভিনয় ক্ষমতা শুধু তার সুপার পাওয়ারের মধ্যে আটকে গেছে, আর এটা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। আর এতে তার হতাশা দিনে দিনে আরো বাড়তে থাকে। সে বুঝতে পারে তাকে এখন পুরোপুরি টাইপ কাস্ট করে ফেলা হয়েছে। কোনো ডিরেক্টরই আর তাকে সিরিয়াস চরিত্রে নিতে যাচ্ছে না। এরপর ডেমার যখন নিজের সমস্যার কথা তার এজেন্টদের বলে, এজেন্টরা তাকে মিথ্যা আশ্বাস দেয় আর বলে সামনে নাকি বড় আর ভালো কাজ আসছে, কিন্তু বাস্তবতা ছিল একেবারে উল্টো। ডেমারের হাতে যে কাজটা আসে তা কোনো বড় সিনেমা নয়, বরং একটা সস্তায় ইনফরমেশিয়াল। সেখানে তাকে একজন সেলসম্যান সেজে টিভিতে পণ্য বিক্রি করতে হয়। পরিস্থিতি তখন আরো খারাপ হয়ে যায়। যে প্রোডাক্টটা ডেমার প্রচার করছিল ওটা আসলে একটা স্ক্যাম। এই ঘটনার পর ডেমারের ইমেজ জনসমক্ষে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ তাকে প্রতারক ভাবতে শুরু করে আর তার উপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যায়। এই অপমান আর ব্যর্থতায় ক্লান্ত হয়ে ডেমার সিদ্ধান্ত নেয় সে অভিনয় জগৎ থেকে কিছুদিনের জন্য ব্রেক নেবে আর লাইমলাইট থেকে দূরে সরে যাবে। হঠাৎ ডেমারের কাছে ফোন আসে জস গ্যাডের। জস তাকে একটি সুখবর দেয়, তাদের পুরনো হাইস্ট মুভির সিকুয়েল বানানো হচ্ছে আর স্টুডিও চাই ডেমার যেন আবার ফিরে আসে। এই কথাগুলো শুনে ডেমারের মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে এই ছবিটাই হয়তো তার ডুবে যাওয়া ক্যারিয়ারকে বাঁচাতে পারবে আর সে আবার মানুষের মন জয় করতে পারবে। এরপর ডেমার জসের অফারটা গ্রহণ করে আর শুটিং সেটে পৌঁছে যায়। শুটিং শুরু হয় আর শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সেই দিনের দৃশ্যটা ছিল এমন যে জসকে ডেমারের শরীরের ভেতর, মানে সেই পোর্টালের মধ্যে ঢুকতে হবে আর অন্য দিক দিয়ে বেরিয়ে আসতে হবে, যেমনটা তারা আগেও বহুবার করেছে। ক্যামেরা রোল হয়, অ্যাকশন বলা হয়। জস গ্যাড পুরো আত্মবিশ্বাস নিয়ে ডেমারের শরীরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এরপর সেট জুড়ে নীরবতা নেমে আসে। সবাই অপেক্ষা করতে থাকে এবার জস বেরিয়ে আসবে, কিন্তু সেকেন্ড মিনিটে বদলে যায় আর জস আর বেরিয়ে আসে না। ডেমার ভীষণভাবে ঘাবড়ে যায়। ক্রু মেম্বাররা আতঙ্কিত হয়ে পড়ে, তারা ডাকাডাকি করে, কিন্তু জস গ্যাডের কোনো খোঁজ মেলে না। সে ডেমারের ভেতরে ঢুকেছিল ঠিকই, কিন্তু আর কখনোই ফিরে আসেনি। এই ঘটনা এতটাই ভয়ঙ্কর আর বড় ছিল যে পুরো সেটে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কেউ বুঝতে পারে না জস কোথায় গেল, সে কি অন্য
অন্য কোনো দুনিয়ায় আটকে গেল নাকি পুরোপুরি শেষ হয়ে গেছে। এই ট্র্যাজেডির পরপরই ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল সেখানে পৌঁছে যায়। তারা ডেমারকে গ্রেপ্তার করে। ডেমার তখন নিজেই শকে ভেঙে পড়েছিল। একদিকে সে তার বন্ধুকে হারিয়েছে আর অন্যদিকে সে এখন একজন অপরাধী। এই ঘটনার প্রভাব শুধু ডেমারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো সুপারহিরো কমিউনিটির উপর পড়ে। হলিউড আর সরকার একসঙ্গে একটি নতুন আইন পাস করে, নো সুপারহিরো ক্লোজ। এই আইনের মতে এখন থেকে কোনো সুপারহিরো বা সুপার পাওয়ার ব্যক্তি অভিনয়কে পেশা হিসেবে নিতে পারবেই না। আর এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কখনো সেটের ওপর এমন প্রাণঘাতী দুর্ঘটনা না ঘটে। এরপর দেখানো হয় সাইমন উইলিয়ামসকে, যে একজন অভিনেতা আর এই মুহূর্তে সে আমেরিকান হরার স্টোরি সেটে শুটিং করছিল। খবরে দেখানো হয় ডেমারের গ্রেপ্তারের ঘটনা আর জজ ক্যাডের রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনা। নিউজ অ্যাঙ্কার জোর গলায় জানায় নতুন পাস হওয়া আইনের ব্যাপারে, যেটা হচ্ছে নো সুপারহিরো ক্লোজের কথা। এই আইন অনুযায়ী এখন থেকে কোনো সুপারহিরো বা সুপার পাওয়ার ব্যক্তি অভিনয়কে পেশা হিসেবে নিতে পারবে না। এই সব শুনে সাইমন একেবারে হতভম্ব হয়ে যায়। তার মুখে স্পষ্টভাবে উদ্বেগ আর আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। সে বুঝে যায় ডেমারের সঙ্গে যা হয়েছে তার সরাসরি প্রভাব পড়বে তার নিজের জীবন আর ক্যারিয়ারের ওপর। যদি সুপারহিরোদের অভিনয় করা নিষিদ্ধ হয়ে যায় তাহলে সাইমনের ক্যারিয়ারও এখানেই শেষ হয়ে যাবে। সে চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এখন তার ভবিষ্যৎ কি হবে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 5 শুরু হয় বর্তমান সময়ে। ওয়ান্ডারম্যান মুভির কলব্যাক পাওয়ার খুশিতে সাইমন আর ট্রেভার ক্লাবে যায়, আর সেখানে হঠাৎ করে কয়েকজন গুন্ডা এসে ট্রেভারের উপর আক্রমণ করে। আসলে আগে কখনো ট্রেভার তাদের কাছ থেকে ড্রাগস নিয়েছিল আর সেটার টাকা ট্রেভার এখনো পরিশোধ করেনি, আর তাই তাকে আর তার সাথে তার সাথী মানে সাইমনকে বাড়ির বাইরে নিয়ে যায় গুন্ডারা। গুন্ডার বস ট্রেভারকে একটু মারধর করে, এতে সাইমন রেগে যায়, কিন্তু একজন গুন্ডা সাইমনের মাথায় বন্দুক ঠেকায়। এখানে গুন্ডার বস ট্রেভারের দিকেও গান তাক করে, আর এতে সাইমন এত রেগে যায় যে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর নিজের পাওয়ার ব্যবহার করে গুন্ডাগুলোকে এক এক করে পেটাতে শুরু করে আর ট্রেভারকে বাঁচায়। তখনই একটা ছেলে দূর থেকে তাদেরকে দেখে ফেলে, আর সেই ছেলেটার মাথায় লাগানো ছিল একটা গোপ্রো ক্যামেরা, আর সম্ভবত সাইমনের সেই অ্যাকশন সিকোয়েন্স রেকর্ড হয়ে গেছে তাতে। আর যদি এই ক্লিপটা কোনোভাবে ভাইরাল হয়ে যায় তাহলে সাইমনের ক্যারিয়ারটাই বরবাদ হয়ে যাবে শুরু হবার আগেই। তাই তারা ছেলেটার পিছু করতে শুরু করে আর অনেক ট্রাফিক পার করে অবশেষে একটি ক্লাবে ছেলেটাকে তারা পায়। ছেলেটা জানায় সে সবকিছু দেখে ফেলেছে আর তার গোপ্রোতে সবকিছু রেকর্ড হয়ে গেছে, যেটা আগামীকাল সকাল 9টায় অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। যা শুনে ট্রেভার আর সাইমনের প্যান্ট ভিজে যাবার উপক্রম, কারণ এরা অ্যাক্টর কিন্তু ইউটিউবার না, তাই তারা জানেই না ক্যামেরা থেকে ডাইরেক্ট ভিডিও শিডিউল করে আপলোড করা যেতেই পারে না। হ্যাঁ, যদি গোপ্রো কুইক অ্যাপ থাকে ফোনে তাহলে সেটা মোবাইল থেকে করা যাবে, কিন্তু আগে ফুটেজ তাকে নিতে হবে ফোনে না হয় ল্যাপটপে। সে যাই হোক, এরা জানে না, তাই তাদের হালাত খারাপ হয়ে যায়। আর ছেলেটা এখানে জানায় ফুটেজটা সে ডিলিট করে দেবে যদি সাইমন চায়, কিন্তু বদলে সাইমনকে একটা হেল্প করতে হবে। আর হেল্পটা হচ্ছে স্টিভেন নামের একটি ছেলে তার বাইক কেড়ে নিয়েছে আর সাইমনকে সেটা ফেরত আনতে হবে। যেহেতু সাইমনের কাছে আর কোনো চয়েস নেই তাই সে ডিলটি অ্যাকসেপ্ট করে আর পৌঁছে যায় স্টিভেনের বাড়িতে। বাড়িতে ঢোকার আগে সাইমন আর ট্রেভার প্ল্যান করে তারা পুলিশ সেজে যাবে আর ইজিলি সেটা উদ্ধার করবে, কিন্তু দরজা খুলতেই ভেতরে পাবলিক ট্রেভারকে চিনে নেয় ম্যান্ডারিন মহাশয় হিসেবে। তাই তাদের এই প্ল্যান শুরু হবার আগেই শেষ হয়ে যায়। তাই এবার সাইমন স্টিভেনকে বাইকটা ফেরত দিয়ে দিতে বলে, কিন্তু স্টিভেন বলে যে এই বাইকটি ওই ছেলেটা মানে জ্যাডনের না, সে মিথ্যা বলছে। আর এদিকে গতকাল রাত্রে সেই গুন্ডাগুলো ট্রেভারকে খুঁজতে খুঁজতে স্টিভেনের বাড়ির সামনে চলে আসে আর তারা জ্যাডনকে গাড়ির ভেতরে দেখে আর তাকে বের করে তাকে আটক করে আর ট্রেভারকে বের হয়ে আসতে বলে। এখানে ট্রেভার জানতে পারে ক্যামেরা থেকে সরাসরি ফুটেজ আপলোড হয় না, আর তাই ট্রেভার জ্যাডনের প্রাণ বাঁচানোর বিনিময়ে গোপ্রোটা চেয়ে নেয় আর সেই ফুটেজটা ডিলিট করে দেয়। এদিকে ততক্ষণে প্রতিবেশীরা পুলিশ ডেকে নিয়েছে আর তাদের সেখানে আসতেই গুন্ডারা হকচকে যায় আর তারা ছেলেটিকে ভেতরে টেনে নেয়। এদিকে সাইমনকে তখন তার এজেন্ট জানায় আগামীকাল ফাইনাল অডিশন হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা ডিরেক্টরের বাড়িতে আজকেই হবে। তাই সাইমন ট্রেভারকে নিয়ে কোনো মতে বাড়ি থেকে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে তারা ডিরেক্টর ভন কবেকের বাড়িতে গিয়ে পৌঁছায়। ভেতরে গিয়ে তারা দেখে সেখানে আরো কয়েকজন স্ট্রাগলিং অ্যাক্টর ওয়ান্ডারম্যান আর বার্নাবির রোলের জন্য ফাইনাল অডিশন দিতে এসেছে। এখানে ডিরেক্টর ভন কবেক সবার সাথে পরিচিত হয় আর শুরু হয় অডিশন। সে অ্যাক্টরদেরকে বিভিন্ন ধরনের সিচুয়েশন দিয়ে অ্যাক্টিং করতে বলে যাতে তাদের সবার অ্যাক্টিং দক্ষতা সে দেখতে পায়। সাইমনকে একটা সিচুয়েশন দেওয়া হয়, তবে সাইমনের অ্যাক্টিং ডিরেক্টর ভন কবেকের তেমন একটা পছন্দ হয় না, কারণ সাইমন সিচুয়েশন পেয়ে সেটাকে অন্য একটি মুভির সিনের মতন কপি করে ফেলে। এরপর তাদের একটা ব্রেক দেওয়া হয়, তারপর শুরু হয় আবার অডিশন। আর এখন সাইমনের সাথে অন্য একজনকে সাপোর্টিভ ক্যারেক্টার বানিয়ে অ্যাক্ট করতে বলা হয়। করতে করতে সাইমন অনেক রেগে যায় আর কন্ট্রোল হারিয়ে এক ঘুষিতে সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে, যা থেকে সবাই চমকে যায় আর ভয় পেয়ে যায়। কিন্তু আসলে এই সব কিছু সাইমনের ঘুমিয়ে পড়ার কারণে স্বপ্নে ঘটে, আর এমন স্বপ্ন দেখে সাইমন আরো ভয় পেয়ে
পেয়ে যায়। তার মনে হতে লাগে সে হয়তো নিজেকে আর কন্ট্রোলই করতে পারবে না। এখানে ট্রেভার সাইমনকে মোটিভেট করে আর তারপর ট্রেভার ও সাইমন মিলে অ্যাক্ট করে। অ্যাক্ট শেষ হওয়ার পর তারা হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, তখন ডিরেক্টর ভান কবেক এসে বলে তার পছন্দ হয়েছে এদের অ্যাক্টিং আর সে সাইমনকে কাস্ট করে ওয়ান্ডারম্যান হিসেবে, আর ট্রেভারই হচ্ছে বার্নাবি। এরপর তারা সেখান থেকে ফিরে যায় আর ট্রেভারকে নামিয়ে দিয়ে সাইমন চলে যায়। আর সেখান থেকে যেতেই ড্যামেজ কন্ট্রোল এসে ট্রেভারকে তুলে নিয়ে যায়। এজেন্ট ক্লেরি মাইক্রোফোনটা ফেরত চায় আর ট্রেভার বলে সেটা ভেঙে গেছে। তখন সে ট্রেভারকে আবার জেলে পাঠানোর ভয় দেখায়। তখন ট্রেভার বলে সাইমনের মধ্যে সুপার পাওয়ার আছে, তবে যেহেতু ট্রেভার একজন টেররিস্ট তাই তার কথা সাক্ষী হিসেবে কোর্ট মেনেই নেবে না। তাই সাইমনকে ধরতে হলে আরো প্রমাণ লাগবে। তাই এজেন্ট ক্লেরি আরো কিছু সময় দিয়ে ট্রেভারকে ছেড়ে দেয়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 7 শুরু হয় ওয়ান্ডারম্যানের শুটিং এর সেট থেকে, কারণ এখন শুটিং শুরু হয়ে গেছে। সাইমন হচ্ছে মেন লিড, কিন্তু তার সেই একই অবস্থা। সে ডিরেক্টরকে ডেকে এনে বলে একটা ডায়লগ তার পছন্দ হচ্ছে না, তাই সে ডায়লগটা চেঞ্জ করতে চায়। তখন ডিরেক্টর বলে তার কাছেও ডায়লগটা ভালো লাগছে না, তাই পুরো সিনটাই চেঞ্জ করতে হবে। যা শুনে সাইমন টেনশনে পড়ে যায়। তখন ট্রেভার ব্যাপারটাকে সামলে নেয়। শুটিং চলতে থাকে। একদিন সাইমন আর ট্রেভার একটি মিটিং এ যায়। সেখানে সাইমনকে নতুন একটা শো অফার করা হয়। সাইমন ট্রেভারকে জিজ্ঞেস করে এই মুহূর্তে তার নতুন শো সাইন করা ঠিক হবে কিনা। ট্রেভার বলে মুভি রিলিজ হওয়ার আগে নতুন কোনো কাজে সাইন না করাই ঠিক। এরপর সেখানে তারা জানতে পারে দ্য নিউ ইয়র্ক টাইমের জার্নালিস্ট ক্যাথি ফ্রিডম্যান সাইমন আর ট্রেভারের প্রোফাইল তৈরি করতে চায়। এই কথা শুনে সাইমন নার্ভাস হয়ে যায়, কারণ ক্যাথি ফ্রিডম্যান একজন ডেঞ্জারাস জার্নালিস্ট। সে যদি ইনভেস্টিগেশন করা শুরু করে তাহলে সাইমনের সুপার পাওয়ারের সিক্রেট লিক হয়ে যেতে পারে। এদিকে পরদিনই ক্যাথি তাদের ব্যাপারে তথ্য নিতে শুটিং স্পটে আসে আর সে ঘুরে ঘুরে সাইমন আর ট্রেভারকে লক্ষ্য করে। তাই তারা নিজেদেরকে ভালো দেখানোর চেষ্টা করে। সারাদিনই একরকমই অ্যাক্টিংই করে তারা। যাওয়ার আগে ক্যাথি বলে গতকালকে সে সাইমনের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছিল, যা শুনে সাইমনের হালাত আবার খারাপ হয়ে যায়। তাহলে হলো প্রোফাইল এবার। তাই সাইমন তার এক্স গার্লফ্রেন্ড ভিভিয়ানের সাথে দেখা করে। এখানে সাইমন জানতে পারে ভিভিয়ান ক্যাথিকে তার ব্যাপারে ভালো কথাই বলেছে। এখানে সে এটাও জানতে পারে যে ভিভিয়ান অনেক আগে থেকে জানতো সাইমনের কাছে সুপার পাওয়ার আছে, কিন্তু সে অপেক্ষায় ছিল যে সাইমন তাকে বিশ্বাস করে সেটা শেয়ার করবে, কিন্তু সে সেটা শেয়ার করে না আর সময় এগিয়ে চলে। তাই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর ভিভিয়ান সেখান থেকে চলে যায় আর সাইমনের মা কল করে জানায় নিউ ইয়র্ক টাইম থেকে তাকে কল করা হয়েছিল। ক্যাথি তার কাছে সাইমনের ব্যাপারে অনেক কিছুই জানতে চেয়েছে। তবে সাইমন এটা জেনে খুব খুশি হয় যে তার মা ভুল করেও ক্যাথিকে তার সুপার পাওয়ারের ব্যাপারে কিছুই জানায়নি। এখানে সাইমন জানতে পারে ক্যাথি তার বড় ভাই এরিকের সাথেও কথা বলেছে। এটা শুনে তো সাইমন টেনশনে পড়ে যায়, কারণ তার ভাইয়ের সাথে তার বন্ডিং তেমন ভালো না আর তার ভাই হয়তো ক্যাথিকে সবকিছু জানিয়ে দিয়েছে। আর এই টেনশন নিয়ে সাইমন আর ট্রেভার ক্যাথির সাথে কথা বলতে যায়। সাইমন জিজ্ঞেস করে এরিক তাকে কি জানিয়েছে। ক্যাথি বলে এরিক তো তোমার অনেক সুনামি করেছে। সাইমন বুঝতে পারে তার ভাই এমনিতে রাগারাগি করলেও সে তার কেয়ারই করে। এরপর ক্যাথি ট্রেভারের ব্যাপারে জানতে চায়। ক্যাথি জিজ্ঞেস করে ট্রেভারকে তোমাকে তো এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয়েছিল, তাহলে তুমি মুক্ত আছো কিভাবে? তাহলে কি সরকারের সাথে কোনো ডিল হয়েছে তোমার? এখানে ট্রেভার অ্যারেস্ট হওয়ার কথাটা অস্বীকার করে। তখন ক্যাথি ট্রেভারের অ্যারেস্ট হওয়ার ভিডিও দেখায়, যদিও সেখানে চেহারা দেখা যাচ্ছিল না। তাই ট্রেভার অস্বীকার করে রেগে টেবিল থেকে উঠে চলে যায়। এখানে সাইমন ট্রেভারের কাছে যায় আর জিজ্ঞেস করে আসলে সে কোনো ডিল করেছে কিনা। এখানে ট্রেভার স্বীকার করে যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল আর এতদিন ধরে সে ডিওডিসি হয়ে কাজ করছে আর সাইমনের কাছে যে সুপার পাওয়ার আছে তার প্রমাণ জোগাড় করছিল। এটা জানতে পারে সাইমন অনেক দুঃখ পায়, কারণ ট্রেভারই হচ্ছে এখন পর্যন্ত তার প্রথম এবং সবচেয়ে কাছের বন্ধু আর সেই তাকে ধোকা দিয়েছে। সাইমন রেগে সেখান থেকে চলে যায় আর প্রচন্ড রাগ আর ফ্রাস্ট্রেশনে সাইমন নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে সেটের ভেতরে ঢুকে যায় আর তার পাওয়ার ব্লাস্ট হয়ে সেই পুরো সেটটাই ধ্বংস হয়ে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 8 মানে ফিনালে এপিসোড শুরু হয় সেট থেকেই। যেহেতু সেটে এত বড় একটা ঘটনা ঘটেছে তাই পুলিশ আর ফায়ার ডিপার্টমেন্ট সেখানে পৌঁছে যায়। সাইমনও ধরা পড়ে যেতে পারে, তাই সে ভয় পেয়ে বাড়ি চলে যায় আর সে খুব আফসোস করে। এটা জানতে পেরে ড্যামেজ কন্ট্রোল দ্রুত স্পটে পৌঁছে যায়। এজেন্ট ক্লেরি বলে এটা নিশ্চয় সাইমনের কাজ। আর এদিকে নিউজ থেকে তো সাইমন পুরোপুরি ভেঙে পড়ে। তখন ট্রেভার কল করে বলে সবকিছু ঠিক করার জন্য সে একটা উপায় খুঁজে পেয়েছে। তার জীবনে অনেক সুযোগ এসেছিল যা সে কাজে লাগাতে পারেনি, কিন্তু সে সাইমনের জীবন ধ্বংস হতে দেবেই না। এই বলে ট্রেভার কল কেটে দেয়। এরপর ট্রেভার একটা ভিডিও পোস্ট করে। ট্রেভার ফিরে যায় সেই ট্রেন্ডিংস এর ম্যান্ডারিন রূপে আর সে ওয়ান্ডারম্যানের সেটে হওয়া ব্লাস্টের দায় নিজের উপর নেয়। কিছুক্ষণের মধ্যে ট্রেভারকে অ্যারেস্ট করা হয়। এজেন্ট ক্লিয়ারি তাকে বলে সে জানে এটা সাইমন করেছে আর তাই সে তার উপর নজর রাখবে। এরপর ডিওডিসি ট্রেভারকে তাদের হাই সিকিউরিটি প্রিজনে নিয়ে যায়। এদিকে শুটিং আবার শুরু হয় আর ট্রেভারের চরিত্র বার্নাবিকে রিকাস্ট করা হয় আর সবশেষে মুভি থিয়েটারে রিলিজ হয়। সাইমন তার ফ্যামিলি নিয়ে মুভি দেখতে যায়। মুভি অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পায়। সাইমনের ভাইও সাইমনের জন্য গর্ব করে আর সে খুশি। ওয়ান্ডারম্যান মুভি সুপারহিট হয়, ফলে সাইমন এখন একজন বড় সুপারস্টার। এই সব কিছু তো ট্রেভারের কারণে
কারণে সম্ভব হয়েছিল। এরপর সাইমন জানতে পারে ট্রেভারকে ইউকা ভ্যালিতে একটা প্রিজনে আটকে রাখা হয়েছে। কিছুদিন পর সাইমন সেই প্রিজনের এক গার্ড চাকের সঙ্গে দেখা করে আর তাকে বলে তার আপকামিং একটা মুভির জন্য তাকে রিসার্চ করতে হবে, তাই সে চাকের সাথে কিছুদিন থাকতে চায় আর তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে চায়। সাইমন এখন যেহেতু একজন বড় অ্যাক্টর, তাকে সবাই চেনে, তাই চাক না করে না আর সাইমনকে সাথে করে নিজের বাড়ি নিয়ে যায়। তাদের বাড়িতে একজন স্টার এসেছে আর তাদের সঙ্গে ডিনার করছে। এটা দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। সাইমন চাক আর তার ফ্যামিলিকে বলে এই মুভিটা এখন পর্যন্ত একটা সিক্রেট, কারণ এটা এখন অ্যানাউন্স হয়নি ঠিক মতো পাবলিকালি, তাই কেউ যেন কাউকে এর ব্যাপারে কিচ্ছু না জানায়। সেখানে কয়েকদিন থাকার পর সাইমন জানতে পারে চাকের মেয়ে লুসি একটা কঠিন রোগে আক্রান্ত আর তার এই রোগের জন্য হসপিটালে বিল পরিশোধ করতে করতে তার সমস্ত সেভিংই শেষ হয়ে যাচ্ছে। পরদিন সাইমন চাককে বলে যেখানে সে কাজ করে সেখানে সে গিয়ে দেখতে চায় যে চাক প্রতিদিন কি করে। কিছুদিনের মধ্যেই চাক সাইমনের জন্য একটা নকল আইডি কার্ড তৈরি করে নেয় আর তারা একদিন ডিওডিসি সে হাই সিকিউরিটি প্রিজনে প্রবেশ করে যেখানে ট্রেভার বন্দী আছে। যেহেতু চাক একজন গার্ড আর সে এখানেই কাজ করে, তাই খুব সহজেই তারা ভেতরে প্রবেশ করতে পারে। ভেতরে ঢুকেই সাইমন বাথরুমে যাওয়ার বাহানা করে চাকের থেকে আলাদা হয়ে যায়। এদিকে চাকের ওয়াইফ কল করে জানায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা এসেছে, এত টাকা যে চাক এখন চাকরি ছেড়ে দিলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু কে এতগুলো টাকা পাঠিয়েছে এটা তারা জানতে পারে না। তারা বুঝতে না পারলেও আমরা তো জানি এই টাকা সাইমনই দিয়েছে। অন্যদিকে সাইমন ট্রেভারের সেলের দিকে এগিয়ে চলে আর রাস্তায় থাকা প্রতিটা ক্যামেরাকে নিজের পাওয়ারে নষ্ট করে দেয় আর ট্রেভারের কাছে গিয়ে সেলটা ভেঙে ভেতরে ঢুকে যায়। ফলে সাইরেন বেজে গার্ডরা ওয়েপন নিয়ে সেলের দিকে আসতে শুরু করে। তখন সাইমন তার পাওয়ার ইউজ করে ট্রেভারকে নিয়ে সেল থেকে উড়ে পালিয়ে যায়। এজেন্ট ক্লিয়ারি সেখানে পৌঁছে অবাক হয়ে যায় আর এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।